আচ্ছা, এমন কিছু বই তো থাকেই, তাই না, যেগুলো পড়ার পর আমাদের চেনা পৃথিবীটা কেমন যেন বদলে যায়। আজ আমরা ঠিক তেমনই একটা বইয়ের গভীরে ডুব দেব। একটা বই যা আমাদের শেখায় মানচিত্রের উপর টানা ওই সরল রেখাগুলোকে একটু অন্য চোখে দেখতে, ওগুলোকে প্রশ্ন করতে। তো এই যে প্রশ্নটা, মানচিত্রের রেখাগুলো আসলে কতটা সত্যি, এই প্রশ্নটা নিয়েই আমরা আজ কথা বলবো অমিতাভ ঘোষের অসাধারণ উপন্যাস দ্য শ্যাডো লাইন্স নিয়ে। দেখুন, এটা কিন্তু শুধু একটা পরিবারের গল্প না, বরং কলকাতা, ঢাকা আর লন্ডনের মতো ৩টে শহরকে এক সুতোয় বেঁধে এই বইটা আমাদের মনে গেঁথে থাকা ওই বর্ডারের ধারণাটাকেই একেবারে নাড়িয়ে দিয়ে যায়। তো চলুন শুরু করা যাক। এই উপন্যাসের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এর গল্প বলার স্টাইলটা। মানে এখানে সময়টা ঠিক সিধি রেখায় চলে না, বরং কি হয়, কলকাতা, ঢাকা আর লন্ডনের মধ্যে এদিক ওদিক ছড়িয়ে থাকা হাজারো স্মৃতির টুকরো, সেগুলোকে একটার পর একটা জুড়ে একটা গোটা ছবি তৈরি হয়। আর এই ছবিটা, এটা কিন্তু একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে বয়ে চলে। উপন্যাসের এই বড় বড় ধারণাগুলো আমরা বুঝতে পারি এর মূল চরিত্রগুলোর চোখ দিয়ে। মানে আমরা দুনিয়াটাকে দেখি তাদের চোখে। ভাবতে পারেন, প্রত্যেকটা চরিত্র যেন একটা আলাদা লেন্স। যেমন ধরুন ঠাম্মা, দেশভাগের স্মৃতি যাকে তাড়া করে ফেরে। তারপর আছে ত্রিদীপ, ওই যে অদ্ভুত ইতিহাসবিদ যে সবসময় লুকোনো গল্পের খোঁজে থাকে। আছে ইলা, যে বর্ডার না মেনে সারা দুনিয়া ঘুরে বেড়ায়। আর সবশেষে আমাদের কথক, যিনি এই সব টুকরো টুকরো গল্প শুনে শুনে সত্যিটাকে এক জায়গায় আনছেন। তো উপন্যাসে প্রথম আর সবচেয়ে বড় প্রশ্নটা কি? ওই যে মানচিত্রে আমরা যে লাইনগুলো দেখি, সেগুলো কতটা সত্যি? এই চ্যালেঞ্জটাই ছুড়ে দেওয়া হয়েছে। আর এই ব্যাপারটা উঠে এসেছে ঠাম্মার গল্পের মধ্যে দিয়ে, মানে উনার যে ব্যক্তিগত ইতিহাস, সেখান থেকে। ছোটবেলায় ঠাম্মার একটা গল্প ছিল তার নিজেদের বাড়িটা নিয়ে। একটা গল্প যেখানে দেশভাগের পর বাড়ির মাঝখান দিয়ে একটা কাল্পনিক লাইন টেনে দেওয়া হয়। ব্যাপারটা কি দাঁড়ায়? এই গল্পটা আসলে একটা দারুণ মেটাফোর হয়ে ওঠে। রাষ্ট্র জিনিসটা ঠিক কিভাবে তৈরি হয় তার একটা রূপক। এই গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে একটা অপর বা অন্য পক্ষকে ইচ্ছে করে তৈরি করা হয়, একটা কাল্পনিক দেয়াল তুলে। আর এই ভাবনাটাই উপন্যাসের একেবারে মূল যুক্তিটাকে তুলে ধরে। ব্যাপারটা হলো, এই যে জাতিগত বিভেদ, এটা বেশিরভাগ সময়ই একটা বানানো গল্প। একটা গল্প যেটা আমাদের বিশ্বাস করতে বাধ্য করা হয়, যেখানে হয়তো আদতে কোনো বিভেদই ছিল না, সেখানে নিছক রাজনৈতিক স্বার্থে একটা বিভেদ তৈরি করে দেওয়া হয়। তাহলে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে? একদিকে আছে রাজনীতিবিদদের আঁকা ওই পরিষ্কার ঝকঝকে লাইনগুলো, আর অন্যদিকে আছে মানুষের জীবনের বাস্তব অভিজ্ঞতা, যা অনেক বেশি জটিল, অনেক বেশি একে অপরের সাথে জুড়ে থাকা। মানে ম্যাপে যে দূরত্বটা দেখানো হয় মানুষের রোজকার জীবন, তাদের সংস্কৃতি, তাদের স্মৃতি, সেই দূরত্বটাকে মানে না, অস্বীকার করে। তো একদিকে যেমন মানচিত্রের এই ছায়ারেখাগুলোকে প্রশ্ন করা হচ্ছে, তেমনি অন্যদিকে উপন্যাসটা আমাদের জানা ইতিহাসকেও কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। মানে আমরা যে ইতিহাসটা বইয়ের পাতায় পড়ি, তার বাইরেও তো একটা অন্য ইতিহাস থাকে, তাই না? চলুন এবার একটু দেখি ত্রিদীপের চোখ দিয়ে সেই না বলা ইতিহাসটা ঠিক কেমন। এই পুরো উপন্যাসটা জুড়ে এমন কিছু ভয়ঙ্কর হিংসার স্মৃতি ঘুরে ফিরে আসে, যেগুলোর অনেক প্রভাব থাকা সত্ত্বেও সরকারি ইতিহাসে বা খবরের কাগজে সেভাবে জায়গা পায়নি, প্রায় মুছেই ফেলা হয়েছে। যেমন ধরুন ১৯৪৭-এর দেশভাগ বা ১৯৬৪-র কলকাতা ঢাকার দাঙ্গা, যা চরিত্রদের জীবনকে ওলটপালট করে দিয়েছিল। এমনকি ১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গাও। এই সব ঘটনাগুলোকেই যেন একটা নীরবতার আগ্নেয়গিরির মধ্যে চেপে রাখা হয়েছে। এই বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং। একদিকে আছে ওই অফিসিয়াল ইতিহাস, যেখানে বড় বড় যুদ্ধ, রাজা বাদশাহ, সেনাপতিদের কথা লেখা থাকে। আর অন্যদিকে আছে সাধারণ মানুষের ব্যক্তিগত স্মৃতি, যেখানে দাঙ্গা, যন্ত্রণা আর অনেক না বলা কথা জমে থাকে। একটা কথা তো আছেই যে ইতিহাস লেখে জয়ীরা, কিন্তু আসল সত্যিটা হয়তো থেকে যায় সাধারণ মানুষের ভাঙা ভাঙা, অগোছালো স্মৃতিগুলোর মধ্যেই। আর দ্য শ্যাডো লাইন্স ঠিক এই কাজটাই করে। এটা অতীতকে দেখার এমন একটা রাস্তার কথা বলে, যাকে একাডেমিক ভাষায় বলা হয় সাবঅল্টার্ন স্টাডিজ। মানে ইতিহাসকে দেখা সাধারণ মানুষের চোখ দিয়ে, যাদের কথা বড় বড় ইতিহাসের বইতে লেখা হয় না, তাদের গল্প, তাদের লোককথা, তাদের ব্যক্তিগত স্মৃতি, সেগুলোকে গুরুত্ব দেওয়া, তাদের আওয়াজটাকে ফিরিয়ে দেওয়া। পরিচয়ের এই যে একটা দোলাচল, বাড়ি বলতে ঠিক কি বোঝায়, এই ধারণাগুলো আরও পরিষ্কার হয় যখন আমরা চরিত্রদের মুখের ভাষার দিকে তাকাই। চলুন তো দেখি আমাদের খুব সাধারণ রোজকার বাংলা কথার মধ্যেই কিভাবে দেশভাগের মতো একটা গভীর যন্ত্রণা লুকিয়ে থাকতে পারে। একটা খুব সাধারণ বাংলা কথার কথাই ভাবুন। আমরা যখন কোথাও থেকে চলে যাই, তখন কিন্তু যাচ্ছি বলি না, আমরা কি বলি? আসছি।
এই ছোট্ট আসছি শব্দটার মধ্যে যেন একটা গোটা জাতির বাস্তুচ্যুতা হওয়ার ইতিহাস, একটা স্থায়ী বাড়ির খোঁজ সব লুকিয়ে আছে। মানে চলে যাওয়ার সময়ও মনে মনে থেকে যায় ফিরে আসার একটা তীব্র ইচ্ছে, একটা আশা। এই যে আসা আর যাওয়ার মধ্যে একটা বিভ্রান্তি, একটা ধোঁয়াশা, এটাই যেন দেশভাগের শিকার হওয়া মানুষগুলোর অভিজ্ঞতা। তাদের যাত্রাটা ঠিক কোথা থেকে শুরু হয়েছিল সেই স্থির বিন্দুটাই যেন হারিয়ে গেছে। তাই তারা একটা চিরস্থায়ী গতির মধ্যে আটকে পড়েছে। ফলে তাদের কাছে বাড়ি আর কোনো নির্দিষ্ট জায়গা নয়, ওটা একটা চলমান ধারণা হয়ে উঠেছে। তাহলে প্রশ্ন হল, এই যে ভাঙাচোরা খণ্ডিত পৃথিবী, এটাকে বোঝার উপায় কি? উপন্যাসটি সব শেষে আমাদের একটা পথের সন্ধান দেয়। আর সেই পথটা হলো এই সমস্ত ভাঙা ভাঙা টুকরো টুকরো গল্পগুলোকে এক জায়গায় নিয়ে আসা। উপন্যাসের যে কথক, তার পুরো জার্নিটাই আমাদের এটাই দেখায়। সে কি করে? সে প্রত্যেকটা সাক্ষী, প্রত্যেকটা মানুষের কাছ থেকে তাদের অসম্পূর্ণ গল্পগুলো শোনে। সেই গল্পগুলোর মধ্যেকার ফাঁকফোকর, বৈপরীত্য, সেগুলোকে মেনে নেয়। আর তারপর নিজের নির্ভুল কল্পনা দিয়ে সেই টুকরোগুলোকে জোড়া লাগায়। এভাবেই একটা বড়, অনেক বেশি মানবিক, অনেক বেশি সত্যি একটা গল্প তৈরি হয়, যা কোনো একজনের নয়, অনেকে। শেষ পর্যন্ত উপন্যাসটা আমাদের একটা গভীর অনুভূতির সামনে দাঁড় করিয়ে দেয়, আর সেটা হলো একাকিত্ব। এই যে নিজের পরিচয় নিয়ে, নিজের ইতিহাস নিয়ে একটা ধ্রুব অনিশ্চয়তা, এটা এই মহাদেশে এক অদ্ভুত গভীর একাকিত্বের জন্ম দেয়। ঠিক যেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের সঙ্গে একটা না শেষ হওয়ার যুদ্ধ। আর এই যুদ্ধ থেকেই জন্মায় সেই একাকিত্ব। দি শ্যাডো লাইন্স কিন্তু আমাদের হাতে কোনো সহজ উত্তর তুলে দেয় না, বরং আমাদের ভাবার জন্য একটা খুব জরুরি, খুব শক্তিশালী প্রশ্ন রেখে যায়। যদি সীমানাগুলো সত্যিই ছায়ার মতো হয়, কেবলই ছায়া হয়, তাহলে আসলে কি আমাদের এক করে? মানচিত্রের ওই রেখাগুলোর বাইরে কোন জিনিসটা আমাদের একটা সম্প্রদায় হিসেবে পরিচয় দেয়?